দর্শক আমন্ত্রণ, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ করছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা। আপনারা জানেন ৫ আগস্টের বিশাল এক পট পরিবর্তনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ একটি পুরো সরকার ব্যবস্থা বাংলাদেশ থেকে পালিয়ে যায় সত্যিকার অর্থে। তারপরে ৮ আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের ৭ মাস পূর্ণ হলো। এই ৭ মাসে কেমন আছি আমরা, কতখানি ভালো আছি, কাঙ্ক্ষিত লক্ষ্য কতখানি অর্জিত হলো, কোন দিকে যেতে চায় সরকার তথা বাংলাদেশ, সেসব নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি অন্তর্বর্তী সরকারের ৭ মাস কেমন আছে আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। ববি ভাই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। ব্যারিস্টার মিতি, আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, আপনাকেও অনেক স্বাগত এবং ধন্যবাদ। তাহসিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই ৭ মাস অনেক আশা জাগা নিয়ে একটা সময়, বিশেষ করে আমরা যদি ৫ আগস্টের পরে ৮ আগস্ট যখন এই সরকার শপথ নিলেন এবং তারপরে নানা উদ্যোগ, আপনারা আমাদেরকে অনেকগুলো স্বপ্ন দেখিয়েছিলেন, আপনারা একটা অসাধ্য সাধন করেছেন যেটা সব রাজনৈতিক দল মতের মানুষ স্বীকার করেন। ফলে সেইখান থেকে আকাশ সমান একটা প্রত্যাশা ছিল। এই ৭ মাসে আসলে আপনাকে যদি বলতে বলা হয় বাংলাদেশ কেমন আছে, কি বলবেন আপনারা? আন্তরিকভাবে ধন্যবাদ। আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমরা নতুন একটি স্বপ্নযাত্রায় আছি, আপনি যেমনটা বলছিলেন। এবং আমরা যেটি প্রশ্ন করেছেন আসলে দ্বিপাক্ষিক প্রশ্ন, আমরা আসলে দল হিসাবে কেমন করে বাংলাদেশটি দেখছি, এটি যেমন একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন আসলে বাংলাদেশ কেমন আছে। বাংলাদেশ কেমন আছে এই প্রশ্নে আসলে আমরা কিন্তু বরাবরই সরকারের সমালোচনা জারি রেখেছি। আমরা যেটি প্রথম দিন বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা প্রেশার গ্রুপ হিসাবে থাকতে চাই। অনেকেই আমাদেরকে কিংস পার্টি বলেছে, কিন্তু আপনারা দেখবেন যে আমরা যে কোনো ধরনের ডিসপিউশন, যে কোনো ধরনের ভুল ভ্রান্তি যেটি সরকারের পক্ষ থেকে হয়েছে, সবার আগে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। নতুন বাংলাদেশে আমরা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা রিসেন্ট ডেজের মধ্যে দেখেছি, স্পেশালি রেপ কেস বেড়েছে, স্পেশালি বিভিন্ন জায়গায় হামলা মামলা, বিভিন্ন জায়গায় হচ্ছে রাজধানী ছিনতাই, এ ধরনের যতগুলো কার্যক্রম কিন্তু আমরা দেখেছি, আমরা কিন্তু আমাদের প্রতিবাদটা জারি রেখেছি। আপনারা জানবেন যে গতকালকে আমাদের নারী সমাবেশ ছিল, সেখান থেকে কিন্তু ধর্ষকদের বিচারের দাবিতে খুব শক্ত শব্দ উচ্চারণ করা হয়েছে। এবং আমরা বলেছি যে অতি দ্রুত যদি এই সমস্যার সমাধানের জন্য কার্যকর কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে, তাহলে খুব স্বাভাবিকভাবে এই সরকারের জন্য আমরা কিন্তু আমাদেরকে বাধ্য হইতে হবে যে এই সরকারের বিপক্ষে একেবারে স্ট্রংলি আমাদেরকে দাঁড়ায় প্রতিবাদ করতে, এবং সেটি আমরা করছি। কাজেই বাংলাদেশ কেমন আছে এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই, বাংলাদেশের মানুষ আসলে বেশ কিছু অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেমনটি বলছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিকভাবে যেই ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনী, এই ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনী তাদের পারফরমেন্সে, স্পেশালি তাদের কার্যক্রম পরিচালনায় তাদের ব্যর্থতা কিন্তু একেবারে পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা বিগত সময়গুলোতে আমরা বলেছি যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি কার্যকর ভূমিকা পালন করছেন না। আমরা বলেছি যে তাকে জবাবদিহিতার আয়তায় আনতে হবে। যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, যারা স্বরাষ্ট্র যারা আপনার জবাবদিহিতার জায়গায় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এটা রিলেটেড মন্ত্রণালয় যারা আছেন, তাদের প্রত্যেকেই কিন্তু আমরা বলেছি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা এই অ্যাকাউন্টেবিলিটির রাষ্ট্রই তো চেয়েছিলাম। তাহলে কোনো কারণে কি আপনারা একটু দুর্বল হয়ে গেলেন? আপনারা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন জাতীয় নাগরিক পার্টি, আমার খুব স্পষ্ট মনে আছে যে আপনারা আলটিমেটাম দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতিকে পদ থেকে বাধ্য করেছিলেন। তখন আপনাদের যে সক্ষমতা, জনসমর্থন ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব যিনি বলেন যে ২-১টা খুন তো হতেই পারে, এমনকি পুলিশের কমিশনার তিনি বলছেন তিনি এখন মার্কেটের সিকিউরিটি গার্ডদেরকে গ্রেপ্তারের ক্ষমতা দিতে চান এবং তিনিও এই বিষয়টাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আপনারা ঘটাতে পারেন না, কিন্তু প্রধান বিচারপতির পদত্যাগটা আপনারা ২৪ বা ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়ে ঘটিয়েছিলেন। আচ্ছা, আপনি এটা খুব স্ট্র্যাটেজিক একটা প্রশ্ন। আমি যদি এইভাবে করে বলি যে দেখেন, আমরা টাইমলাইনটা আগে দেখতে হবে। আমরা যখন প্রধান বিচারপতিকে নিয়ে যখন আন্দোলনটা হয়েছিল জাস্ট আফটার দি রেভুলেশন, সেটা একদমই আমি যদি ভুল না করি রেভুলেশনের ১ মাসের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। তারপর কিন্তু আমাদের মধ্যেই ইভেনচুয়ালি আমাদের যে ন্যাশনাল কনসেনসাসের যে কথা আমরা বলি,
সকল রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমতের জায়গাটা ছিল সেটিও কিন্তু বিঘ্ন ঘটেছে এবং সেখানে আমাদের আসলে অভ্যন্তরীণ বোঝাপড়ায় অনেক ধরনের গ্যাপ হয়েছে। এটি স্বাভাবিক, এটি যার যার রাজনীতিতে যে তার রাজনীতিতে ফিরে যাবে, যে যার দলের কার্যক্রম পরিচালনা করবে, তার রাজনীতির জন্য আমার বিরোধিতা করবে অথবা অন্য কারো বিরোধিতা করবে, এটিকে আমরা অস্বাভাবিকভাবে দেখি না। তবে দুর্বলতার প্রশ্ন যদি বলি, দেখুন মানে দুর্বলতাকে আমি এই চোখে দেখি না। আপনারা আমাদের যে দল ইনোগ্রেশনের প্রোগ্রামটা আপনারা দেখেছেন, যেদিন আমরা দল প্রকাশ করেছি সেদিন যেভাবে করে সারা দেশের মানুষ আমাদেরকে সমর্থন জুগিয়েছে। ইনফ্যাক্ট আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেখানকার রাস্তার প্রেজেন্স দেখেছেন, সাধারণ মানুষ যেভাবে করে উপচে পড়ে আমাদেরকে তাদের সমর্থনের কথা বলেছেন, নতুন বাংলাদেশের কথা বলেছেন, নতুন বাংলাদেশের প্রশ্নে আমাদের উপর আস্থা রাখার কথা বলেছেন। সেখানে তো আমাদের দুর্বল হওয়ার প্রশ্নই উঠে না, বরং আমরা আরো সবল হয়েছি, আমরা আরো শক্তিশালী হয়েছি। না, সেটি বলছি না, আমরা বরাবরই বলেছি যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমাদেরকে আনতে হবে এবং সেটির জন্য কিন্তু সবার আগে কিন্তু আমরাই শক্ত শব্দগুলো উচ্চারণ করেছি তাদের বিরুদ্ধে। দেখুন, বাংলাদেশের যেই অবস্থা এখন আমরা দেখছি সেটি আপনাকে যেমন কষ্ট দিচ্ছে, আমরা যেহেতু এই রেগুলেশন থেকে আসা শক্তি, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর ছিলাম, আমরা যারা নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা প্রত্যেকটি মাঠে ঘাটে প্রত্যেকটি ঘরে দরজায় করা নেড়ে আমরা যে কমিটমেন্ট দিয়েছি, এটি তো আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। আমরা খুব স্বস্তিতে আছি, ব্যাপারটা কিন্তু এমন নয়, বরং আমরা নিজেরাও কিন্তু এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্য সার্বিকভাবে সর্বাত্মকভাবে সকল রাষ্ট্রপক্ষের সকল যন্ত্রকে আমরা কিন্তু খুব শক্ত মেসেজ দিচ্ছি। ইনফ্যাক্ট আজকের এই টকশো থেকে আমরা এই শক্ত মেসেজটি তাদের কাছে প্রদান করতে চাই। ব্যারিস্টার মিতি সানজানা, আপনার কাছে আমার ওই প্রশ্নটাই যে আমরা আসলে কেমন আছি এটা একটু জানতে চাই। পাশাপাশি যে জায়গাটা সেটা হচ্ছে সারা দেশে আজও সারাদিন ধরে আন্দোলন চলতেছে। মাগুরায় নারী দিবস যখন নানান আয়োজনে পালিত হচ্ছে, তখন 8 বছরের একটি শিশু সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সিএমএইচে। এবং ধরেন সেই বিষয়টা নিয়ে আমাদের ধরেন যে এই কি বলে তাসিন রিয়াজদেরকে নিয়ে আমরা একটু বেশি কথা বলি, কারণ তাদের কাছে সম্ভবত প্রত্যাশার মাত্রাটাও বেশি। তারা আমাদেরকে প্রচলিত রাজনীতির বাইরে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছিল। ফলে ধর্ষণ বলি, সামাজিক অপরাধ বলি, সেগুলোতে আপনি জাতীয় নাগরিক পার্টি অথবা জাতীয় আগে যেটি ছিল তাদের জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি দেখুন, প্রথমত হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থানের পরে যে ভয়েডটি ক্রিয়েট হয়, কনস্টিটিউশনাল ভয়েড বলেন, জুডিশিয়াল ভয়েড বলেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভয়েড রয়েছে। তো এরকম একটি পরিস্থিতিতে অনেক অ্যানার্কি হয় এবং অস্থিতিশীল একটি অবস্থায় আছি আমরা, সেটি তো অস্বীকার করার কোনো কারণ নেই এখানে। এবং 5ই অগস্ট পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে অনেক অপরাধীরা ছাড়া পেয়ে গিয়েছে। আপনি যে নারীর প্রতি সহিংসতার কথাটি বলছেন, আপনি জানেন যে 6 বছরের একটি শিশু রেপের শিকার হয়েছিল, রেপ ভিকটিম, এবং সেটি কিন্তু ট্রায়াল কোর্টে প্রায় 6 বছরের মতো মামলাটি চলে এবং গত সপ্তাহে যে অপরাধী তিনি ছাড়া পেয়ে যান উচ্চ আদালতে অ্যাপিল করার পরে। তো যাই হোক, এরকম একটি পরিস্থিতিতে আপনি যখন দেখবেন যে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে এবং অনেক সংখ্যক অপরাধী ছাড়া পেতে থাকবে, তারা তো বাইরে বের হয়ে চুপচাপ বসে থাকবে না। তারা বাইরে বেরিয়ে তাদের যে কার্যক্রম সেগুলো চালিয়ে যাবে, প্রতিশোধমূলক যে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো চালিয়ে যাবে। তো সেই ঘটনাগুলো ঘটছে এবং বিচারহীনতা সংস্কৃতির বিষয়টি কীরকম, আপনি যখন দেখতে পাচ্ছেন যে অনেক অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, একজন ক্রিমিনাল তিনি যখন একটি অপরাধ করবে তখন কিন্তু তার ভেতরে সেই যে মানে ডেটারেন্ট এফেক্টটা কিন্তু আর থাকে না। তখন সে দেখছে যে অন্য মানুষ ছাড়া পেয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে, কাজে আমি ওই অপরাধটি করলে পার পেয়ে যাব। যেখানে আপনার প্রায় 4 থেকে 5 বছর আগে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে রেপের জন্য, সেটি মৃত্যুদণ্ড, এবং সেটি কিন্তু আইন পরিবর্তন করে সেটিকে করা হয় রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ শাস্তি দেখিয়ে জিনিসটাকে সর্বোচ্চ ঘৃণিত একটি অপরাধ হিসেবে চিহ্নিত করা হলো। কিন্তু এখন পর্যন্ত কোনো ফাস্ট ট্র্যাক ট্রায়াল আমরা দেখলাম না, এখন পর্যন্ত আমরা দেখলাম না যে একটিও ফাঁসি কার্যকর হলো, একটিও ব্যক্তিকে আসলে সেই সর্বোচ্চ শাস্তি দিয়ে একটি দৃষ্টান্তমূলক একটি বিচার ব্যবস্থার সামনে, মানে জনগণের সামনে একটি দৃষ্টান্তমূলক কোনো একটি ব্যবস্থা আনা হলো। তো যার ফলে এই ঘটনাগুলো তো ঘটে যাচ্ছে এবং যেটি আমি বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ ভয়েড, সেটা তো বিশাল একটা ভয়েড। এবং আপনি পুলিশের পোশাকের রং পরিবর্তন করে কি করে আরও জনবান্ধব পুলিশ আসলে তৈরি করা যায়, বাহিনীটিকে আরও কি করে কার্যকর করা যায়, যে গ্যাপটি জনগণের সাথে আসলে পুলিশের তৈরি হয়েছে সেটিকে কি করে কমিয়ে আনা যায় এবং কিভাবে আসলে সেই দূরত্বটি কমানো যায়। সেখানে এখন ধরেন সব পুলিশ 2 লক্ষাধিক পুলিশ সবাই তো আসলে গণহত্যা করেনি,
সবাই তো গুলি চালায়নি, তো যারা করেনি এই কাজগুলো তাদেরকে আসলে কিভাবে রিহ্যাবিলিটেশনে আসলে বলতে হয় এক্ষেত্রে, কারণ এটি তো পুরো বাহিনীর একটা ইমেজটা আসলে খুব সংকটের মুখোমুখি হয়েছে। তো এই কাজগুলো কিভাবে করা যায় সেদিকে আসলে দৃষ্টিপাত না করে শুধুমাত্র কি বাহ্যিক আমি পোশাক পরিবর্তন করলে তো আমি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবো না, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে 51% জনগোষ্ঠী নারী, যা কিনা অর্ধেকেরও বেশি। তো এদেরকে বাদ দিয়ে তো আপনার কোনো ভোট ব্যাংকও হবে না, এদেরকে বাদ দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ারও কোনো ধরনের কোনো সুযোগ নেই। এবং যেখানে গতকালকে আপনার নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ক্ষমতায়ন, সমতা, অধিকার, সেখানে আজকে সার্ভাইভালের কথা বলতে হচ্ছে, সেখানে আজকে নিরাপত্তার কথা বলতে হচ্ছে, সেখানে আজকে শুধু রাস্তায় চলাচল, গণপরিবহনে চলাচল করতে যে নিরাপত্তা আমার, সেইটি নিয়ে আসলে কথা বলতে হচ্ছে, যেখানে আসলে অনেকটা এগিয়ে যাবার। দলের ভূমিকাকে কিভাবে দেখেন? নতুন দলের ভূমিকা, হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, নতুন নতুন মুখ দেখছি এবং তাদের আসলে যে ভিশন বা ড্রিম যেটিকে আমি দেখতে পাচ্ছি, যেটি আসলে তাদের বিভিন্ন স্টেটমেন্ট বা রাজনৈতিক বক্তব্য বলি, বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পাই, আর সেটি তো অবশ্যই শুনতে খুব চমৎকার লাগছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়নের ক্ষেত্রেও তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, কারণ সেখানে ডেফিনেটলি সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা বুঝি যে এক্সপেরিয়েন্সের একটি জায়গা রয়েছে, যে একটা রাজনীতি করার জন্য যে এক্সপেরিয়েন্স। তারপরেও আমি মনে করি যে রাজনীতি এমন একটি বিষয় যে আপনাকে মানুষের কাছে পৌঁছতে হবে। নতুন যে দল গঠন করা হয়েছে, নতুনকে সবসময় স্বাগত জানাই, কেননা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশাল যে পরিবর্তনটি, একটি পুরো প্রজন্ম যারা আসলে রাজনীতি বিমুখ হয়েছিল তারা এখন রাজনীতির দিকে ঝুঁকছে, সো সেটি একটি চমৎকার পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন। ববি ভাই, আপনি রাজনীতির মানুষ, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময়ে সবচেয়ে যারা সমালোচনা করেছেন, বিবৃতি দিয়েছেন, তারা প্রায় সবাই এখন ক্ষমতায়। আমি যদি প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের কথা ভাবি, এবং সেখানে এক্সট্রিম সিনিয়র, মিড সিনিয়র এবং ইয়াংদের একটা সন্নিবেশ। ইয়াং এখন মাত্র আসলে দুজন আছেন, বেশিরভাগই এক্সট্রিম সিনিয়র। ফলে ধরেন প্রফেসর ইউনূস, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তৌহিদ হোসেন থেকে শুরু করে যারা আছেন, তারা পত্রিকায় বড় বড় কলাম লিখেছেন, আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করেছেন। তাদের পারফরমেন্সকে আপনি এই 7 মাসের পারফরমেন্সে 10-এর ভিতরে কত দিবেন, এবং আপনি কিভাবে সেটাকে মূল্যায়নও করেন? আসলে মাহফুজ মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ব্যারিস্টার মিতি, তাহসিন এবং যারা দেখছেন যমুনার পর্দায়, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আমি 1-এর মধ্যে 10-এর কিছুই দেব না, মানে এইভাবে রিপোর্ট কার্ড আসলে দেওয়া যায় না। সরকার পরিচালনা খুবই মুশকিল একটা কাজ, ভেরি কমপ্লেক্স, এবং যারা আছেন এখন সরকার পরিচালনায়, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায়, ওনারা কেউই এর আগে সরকার পরিচালনার সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন না, যদিও 2-1 ছিলেন, যেমন ওয়াহিদুদ্দিন ভাইয়ের কথা বললেন, যারা এর আগেও আপনার এরকম কেয়ারটেকার সরকারের অংশ ছিলেন। বাট সরকার পরিচালনা আসলে এত সোজা জিনিস না, এবং যার জন্যই রাজনীতিটা প্রয়োজন, যে একটা রাজনৈতিক দল তৈরি হয় জনগণের সাথে সম্পৃক্ততায়, মানে জনগণ চায় তারা একত্রিত হয়, তারপর একটা দল তৈরি হয়। সো এই দলটা জনগণের সাথে সম্পৃক্ত, তার মানে এই দলটা একদিকে যেমন জানে জনগণ কি চায়, আরেকদিকে এই জনগণ এই দলটার সাথে আছে, সো তাদের শক্তিটা আছে যেখানে তারা কাজগুলো করতে পারে। সো রাজনীতির বাইরে থেকে এসে, মানে 1-2 রাজনীতির বাইরে সরকার আছেন সেটা ভিন্ন কথা, বাট রাজনীতির বাইরে একটা সরকার আসলে একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারই হতে পারে, তাছাড়া স্টেবল সরকার হতে পারে না। তো অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? মানে এমন একটা সরকার যেটার দায়িত্ব একটা অস্থিতিশীল অবস্থায় একটা নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা, মানে একটা স্থিতিশীল সরকার নিয়ে আসা। তো সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন আবার দায়িত্ব নিতে চেষ্টা করবেন স্থিতিশীল সরকার পরিচালনার, সেখানেই আমরা কোনো কারণে অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারকে এক করেই দেখছেন? না, কোনোভাবে এক করে দেখছি না। তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য হলো, তত্ত্বাবধায়ক সরকারের একটা সাংবিধানিক কাঠামো ছিল, মানে আমাদের মহান সংবিধানে পরিষ্কারভাবে আইডেন্টিফাইড তত্ত্বাবধায়ক সরকার মানে কি, কতজন থাকবে, পরিধি কী হবে, তাদের অ্যাকশনস কী হবে, সময়সীমা কী হবে, এই সব কিছু। অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা তত্ত্বাবধায়ক না, এই জিনিসগুলো তাদের কাছে অ্যাপ্লাই করে না, কিন্তু ইন প্রিন্সিপল is the same thing. In principle same thing কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রথম যখন আসলো আপনার 90-এ, তখন আসলোই কারণ একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, কিন্তু নির্বাচিত সরকারটা আনার পদ্ধতি, কারণ এগেন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, সো নির্বাচিত সরকারকে আনার পদ্ধতিটা খোঁজার জন্য বেস্ট সলিউশন আমরা খুঁজে পেলাম একটা কেয়ারটেকার সরকার। এরপর আমরা অনেকবার আন্দোলন করেছি কেয়ারটেকার সরকারের জন্য, গত 16 বছর আন্দোলন করেছি যেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনটা হয়,
সেটা না পাওয়ার দরুন আলটিমেটলি আবার যে আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটলো। এই পতন ঘটার পর সেম তাহলে প্রিন্সিপালটা অ্যাপ্লাইজ যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আনতে হবে। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলো। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অবভিয়াসলি আপনি যেটা বলেন আমরা অনেক আশাবাদী ছিলাম, আপনি ফ্রেমিং ভিন্নভাবে করেছেন, বাট আপনার ফ্রেমিংটা বাদ দিয়েও আমরা সবাই অনেক আশাবাদী ছিলাম যে বড় একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা চেঞ্জ এসেছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ভালো কিছু করবেন এবং তারা অতি শীঘ্রই সুন্দর একটা নির্বাচন দিবেন, যেটা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ 16 বছর, এবং এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা আবার শুরু হবে, গণতান্ত্রিক যাত্রা আবার শুরু হবে। এখানে যে প্রবলেমটা হলো যে ওনারা নির্বাচন নিয়ে এখনো অনেক কিছুই ধোঁয়াশায় রেখেছেন। একবার যদি বলেন ডিসেম্বর, তো আরেকবার বলেন কিছু হলে ডিসেম্বর, না হলে জুন, না হলে জানুয়ারি, ধোঁয়াশা। এবং মানে কি হলে কিভাবে হলো এগুলো, যেমন এই যে এখন 3 সপ্তাহের অধিক হয়ে গেছে আমরা একটা ঐক্যমত কমিশনের সাথে মিটিং করেছিলাম যে ওই যে রিফর্মের যে 6টা কমিশনের যে রিপোর্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কিভাবে ঐক্যমতে পৌঁছতে পারি। এইখানে 6টা কমিশন অনেকগুলো রিফর্ম প্রপোজাল দিয়েছে। তার মধ্যে একটা রিফর্ম প্রপোজাল যেমন ছিল আপনার নির্বাচন সংস্কার কমিশন থেকে একটা প্রপোজাল ছিল যে এই যে ভোটার তালিকা বা এই যে এই ডেটাবেসটা, জনগণের ডেটাবেসটা, এটা ইসির হাতে আছে। ইসির হাতে আছে কেন? কারণ 2007-08-এ যখন আবার রিফর্ম, ওই যে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম করতে চেষ্টা করেছিল, তখন তারা নতুন করে এই ডেটাবেস সাজানোর কাজ করেছিল, কারণ তখন ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা ছিল এবং এখানে বায়োমেট্রিক ইনফরমেশন থেকে শুরু করে অনেক ইনফরমেশন দেওয়া শুরু হয়। সো গত 17 বছর ধরে এই কাজটা ইলেকশন কমিশন করে এসেছে। তো তার জন্য ইলেকশন কমিশনের কাছে এই ডেটাবেসটা আছে, অন্য সবাই ইলেকশন কমিশনের কাছ থেকে এই ডেটাবেসটা নেয়, অ্যাক্সেস নেয়। এখন ঐক্যমত্য নির্বাচন রিফর্ম কমিশন একটা সাজেশন দিয়েছে যে বড় বড় দেশগুলোতে এই ডেটাবেসগুলো কমপ্লিটলি আলাদা হয়, বাকি সবাই ইনক্লুডিং ইলেকশন কমিশন তাদের কাছ থেকে নেয়। তো বাংলাদেশের যেহেতু অভিজ্ঞতা বা এগুলো কিছু মানে বড় জনগোষ্ঠী, সবকিছুর একটা জিনিস একটা চেঞ্জ করতেও সময় লাগে। সো নির্বাচন সংস্কার কমিশন একটা প্রপোজাল দিয়েছে যে এই পুরো জিনিসটা, এই ডেটাবেসটা 7 বছর সময় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা বডির হাতে, সবার আলাদা একটা বডির হাতে তুলে দেয়া, এবং ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাই ওই বডিটার কাছ থেকে অ্যাক্সেসটা করবে। সো ওটা ওরা মেইনটেইন করবে, ওদের দায়িত্বই শুধু এটা। এবং এটা প্র্যাকটিক্যাল রিজন তারা বলেছে 7 বছর মতো সময় নিয়ে করা। তো এটা প্রপোজালের ভেতরে আছে। এই প্রপোজালগুলো আমরা আলোচনায় বসার কথা, 3 সপ্তাহ হয়ে গেছে, এখন আমরা আলোচনায় বসিনি, বসার তারিখও পাইনি, কিছু কাগজপত্র পেয়েছি যদিও, বসার তারিখও পাইনি। এর ভেতরে প্রজ্ঞাপন জারি করে একটা কর্মসূচি শুরু হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি করে এটা এই যে এই ডেটাবেসটা ইসি থেকে নিয়ে আলাদা একটা কমিশনে বসানোর। এই কমিশনটা কোত্থেকে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, আলাদা বসানো, তাদের এক্সপার্টিস কিভাবে তৈরি করবে, এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন। মানে এগেন আমি পুরোপুরি একমত আপনার প্রপোজালের সাথে, যে সংসদ কমিশনের প্রপোজালের সাথে, যে আলাদা করা উচিত এবং আলাদা করতে সময় লাগবে। পদ্ধতি নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত, এক্স্যাক্টলি। প্লাস ঐক্যমত ছাড়া, মানে কোনো ধরনের আলোচনা ছাড়া তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই সরকারের বেশিরভাগ কাজই এরকম হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। এগেন আমি তাদেরকে দোষারোপ করছি না, হয়তো আমি সমালোচনা করছি, কিন্তু মানে এই যে সবার সাথে আলোচনা, আপনারাই বললেন ঐক্যমত কমিশন বসেছে এটার আলোচনার মাধ্যমে, কিন্তু কোনো আলোচনা হলো না। আপনি কি বলছেন ভাই, রাজনীতিবিদদেরকে মাঝে মাঝে ইগনোর করা হচ্ছে এরকম কিছু? দেখেন, ওনারা মানে যারা এখন সরকার পরিচালনায় আছেন, ওনাদের সরকার পরিচালনার যেমন অভিজ্ঞতা নেই, তেমন রাজনীতি বা দেশের জনগণ কি চায় এটা বোঝা অভিজ্ঞতা নেই, বা কোনো ওনাদের সর্ট অফ কন্ট্যাক্ট উইথ দি পপুলেশন নেই। আমরা অনেক কিছু বলতে পারি, আমি একসাথে এটাও মেনে নিব। কেউ যদি বলে যে ভাই আপনার রাজনীতিবিদ তো কি হয়েছে, আপনাদেরও নাই, আমি মেনে নিব, পুরোপুরি মেনে নেব। পয়েন্ট হলো এই কন্ট্যাক্টটা স্থাপন করবার জন্য নির্বাচনটা প্রয়োজন। নির্বাচন ছাড়া আপনি যত বেশি কথা বলেন না কেন, এটা শুধু কথাই হবে, এটার কোনো মূল্য থাকবে না। পরিষ্কার। তাহসিন রিয়াজ, আমরা বিরতিতে যাই, কিন্তু ববি ভাইয়ের কথা থেকে যেটা ধারণা সেটা হচ্ছে একটা নির্বাচন আসলে খুবই অপরিহার্য। ফলে সরকারের 7 মাস যা হয়েছে, প্রত্যাশা যতটুকু পূরণ হয়নি, সেটা হওয়ার জন্য একটা নির্বাচন জরুরি। বিপরীতে আপনারা একটা সংস্কারের কথা বলছেন, আপনারা বিচার না হলে নির্বাচন না, সেরকম একটি স্ট্যান্ড নিচ্ছেন। এবং আমরা গতকালকেই দেখলাম যে সাবেক একজন মার্কিন কূটনীতিক, যিনি 1/11-এর সময় ঢাকায় দায়িত্ব পালন করেছিলেন, জন, তিনি বলছেন 1/11-এর সময় একই রকম পরিস্থিতি হয়েছিল, সংস্কারের দিকে সরকার শেষ পর্যন্ত যেতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রও জেনারেলদের কথা শুনেছে, জেনারেল মানে সামরিক বাহিনীর কথা শুনেছে, ফলে সেটি ভুল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পরে এসে উপলব্ধি করছেন। ফলে এবারও কি সংস্কার না হয়ে অথবা রিফর্মের যে স্বপ্ন সেটি না দেখায় পরিস্থিতি এমন হচ্ছে যে একটা নির্বাচন দিয়ে ইউনূস সরকারকে চলে যেতে বাধ্য হতে হবে, সেরকম পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে? সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো, তার আগে দর্শক ছোট্ট বিরতি। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারের 7 মাস নিয়ে। আমাদের সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ আছেন। তাহসিন রিয়াজ, নির্বাচন নিয়ে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে,
সেটাকে আপনারা কিভাবে দেখেন? মানে নির্বাচন ছাড়া আসলে এই সংকটের সমাধানের অন্য কোনো রাস্তা আদৌ আছে কিনা? দেখেন, মানে প্রশ্নটা খুব স্পেসিফিক যে আসলে নির্বাচনটা, আপনি যেটা ইভেন ব্রেকের আগে যেটা বলছিলেন যে আমরা কি আসলে নির্বাচনের বিরুদ্ধে কিনা বা এরকম একটা ব্যাপার, আমরা কিন্তু একেবারে প্রথম দিন থেকে বলেছি যে এই যে মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা, 16 বছর ভোট না দেয়া এবং গণতন্ত্রের, নিজেও ভোট দিতে পারেন না, অবভিয়াসলি না ইনফ্যাক্ট। এবং দেখেন গণতন্ত্রের তো আসলে আমরা তো সবাই জানি যে মানে ডেমোক্রেসির একটা আপার হোল্ডই হচ্ছে ভোট। আপনি ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধিকে আপনি সিলেক্ট করে নেবেন, সেই জনপ্রতিনিধি আপনাকে পরিচালনা করবেন। এই যে প্রসেস, এই প্রসেসের সাথে তো আসলে আমাদের কোনো দ্বিমত নেই। এবং প্রথম দিন থেকে কিন্তু এই প্রসেসের সাথে আমরা কোনো ধরনের দ্বিমত করি নাই। আমরা যেটা প্রথম দিন থেকে বলার চেষ্টা করেছি যে দেখেন এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানের একটা স্পিরিট ছিল। সাধারণ মানুষ, একেবারেই খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে একেবারে একজন দোকানের কর্মচারী থেকে শুরু করে যেই ছেলেটাকে বলে যে আদমজি ক্যান্টের বারান্দায় হাঁটে সেই ছেলেটা, দেখেন ওর মাথায় কিন্তু নির্বাচন ছিল না। আপনি ব্যাক এন্ড মাইন্ড একটু চিন্তা করেন, সাইকোলজিটা চিন্তা করেন, তাদের মাথায় আসলে ভোট ছিল না। এখন তার মানে কি আমরা এটা বলার মাধ্যমে কি ভোটের বিরুদ্ধে তো করছি না? আসলে তা না, আমি জাস্ট সাইকোলজিটা বোঝানোর চেষ্টা করছি। তারা সবাই বলেছিল নতুন বাংলাদেশ তারা দেখতে চায়। এখন আমরা এসে কি দেখেছি? আমরা এসে দেখেছি যে দেখেন নতুন বাংলাদেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, যেই ন্যাশনাল কনসেনসাসের জায়গায় আমরা, ঐক্যমতের জায়গায় আমরা এসে পৌঁছেছি, বিপ্লবের পর তো সকল দলমত নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে একমত ছিল। তো আমরা সেটাকে বলেছি যে তাহলে আমরা কেন কিছু রিফরমেশনের মধ্যে দিয়ে যাব না? এখন সেই রিফরমেশনটা কেমন হতে পারে, সেটার মডেল কি হবে, সেটা ইলেকশনাল রিফরমেশন কেমন হবে, কনস্টিটিউশনাল রিফরমেশন কেমন হবে, মানবাধিকারে কী কী ধরনের রিফরমেশন লাগবে, আমার অ্যাডমিনিস্ট্রেশনে কী কী ধরনের রিফরমেশন লাগবে, এটার কিন্তু বিস্তারিত কার্যক্রম পরিচালনার জন্য সংস্কার কমিশন করা হয়েছিল। কিন্তু আপনি খেয়াল করেন সংস্কার কমিশন রিপোর্ট পর্যন্ত সাবমিট করতে পারে নাই। তাদেরকে ডেট দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর, আপনার যদি ভুল না করি। 31 ডিসেম্বরের 3 মাস আগে থেকে নির্বাচনের জন্য একটা বড় গ্রুপ অফ পিপল যারা কিন্তু মানে হই হুল্লোড় শুরু করলেন। এখন তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এখন আপনাকে এইভাবে বলি, এভাবেও তো আপনি যেভাবে আমাকে বলতেছেন, আমি কিন্তু এভাবেও বলতে পারি যে তার মানে কি আপনি রিফরমেশনের অ্যাগেনস্টে? আমরা এতটা রুডলি বলতে চাই না, বলি না আমরা কখনো, কিন্তু আমরা এটা বলতে চাই যে ব্যাক এন্ড সাইকোলজি, সাধারণ মানুষ যে কারণে, মানে খেটে খাওয়া মানুষ যে কারণে এসে বিপ্লবটা করলো, এই গণঅভ্যুত্থানটা সংগঠিত করলো, তারা আসলে সত্যিকার অর্থে একটা পরবর্তীতে মানে সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিল। এখন আমরা তো খুব ছোট ছোট কিছু কথা, আমরা কিন্তু যখন দেখেছি যে না বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল পার্টি, আমি একটু শেষ করি, বাংলাদেশের বড় একটা পলিটিক্যাল পার্টি তারা বলছেন যে না আপনি ইলেকশন দিয়ে দেন। এখন তারা বলতেছেন কিসের উপর ভিত্তিতে? আইনশৃঙ্খলা মানে সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে যাওয়া, রাষ্ট্র যেভাবে ফাংশন করার কথা ছিল সেভাবে ফাংশন না করা। ব্যাপারটা কিন্তু এতটা সোজা না। মানে কেউ যদি মনে করে যে নতুন সরকার চলে আসলেই একেবারে সব কিছু আবার সুন্দর গতিতে চলবে, ব্যাপারটা এরকম না। কারণ যদি নতুন সরকার চলে আসে, নতুন সরকার এসে তো প্রথম দিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সে একেবারে নতুন করে সাজায় ফেলতে পারবে না, তারও তো সময় লাগবে। সে প্রথম দিনে এসেই কিন্তু তাকে নতুন করে আবার যে সংবিধান সংস্কারের কথা বলতেছি, তাকে আবার সংসদে বসে আইন পাস করতে হবে তাদের ভারসাম্যতে। তো দেখেন আমরা বলেছিলাম যে এটা একটা নিরপেক্ষ সরকার করুক, যে সরকারকে আপনারাই তো সমর্থন দিয়েছেন। এই সরকারকে বিএনপি জামাত সমর্থন দেয় নাই, এই সরকারকে অন্যান্য রাজনৈতিক দল সমর্থন দেয় নাই। তাহলে আপনি যদি সমর্থন দিয়ে থাকেন, তাকে এতটুকু স্টেক আপনি দেন, তাকে এতটুকু অ্যাক্সেস আপনি দেন যে তিনি বেসিক সংস্কারটা করুক। কতদিন দিবে? এবং এই সরকার কি নিরপেক্ষ সরকার আপনি মনে করেন? ডেফিনেটলি নিরপেক্ষ সরকার, আপনার না মনে করার কোনো কারণ নাই। এই সরকার যতগুলো কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করেছে, এখন মানে আপনি খালি চোখে দেখতে পারেন কিনা আমি জানি না, আপনি দেখেন না যতগুলো কার্যক্রম পরিচালনা করেছে তারা তো সাধারণ মানুষের সাথে কমেন্টের ভিত্তিতে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে একজন পদত্যাগ করে সেই দলের প্রধান হলেন, বাকিরা তাদেরকে অভিনন্দন জানালেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা বললেন এখান থেকে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনি ট্রেডিশনাল সিনারিও থেকে যদি এটাকে বিচার করেন, ট্রেডিশনাল সিনারিওকে যদি আপনি দেখেন, এখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে তারাই তো সরকারে আসবে, এটাই স্বাভাবিকভাবেই মানে আমরা ধরে নিতে পারি, তারা তো এসেছে। এখন এখানে তো আপনার একটা ভ্যাকিউম আছে, আপনি যে দৃশ্যায়নটা করছেন, নিরপেক্ষ সরকার বলার দরকার নেই, এটা তো গণঅভ্যুত্থানের সরকার, এটা আপনাদের সরকার। সুযোগ আছে না, এটা আমাদের সরকার। প্রফেসর ইউনূস বলছেন হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দা স্টুডেন্টস। এখন স্টুডেন্টস কমিউনিটিটা কারা? স্টুডেন্টস জেনারেল কমিউনিটি, এটা তো সাধারণ মানুষ। ছাত্র দল আছে
যখন সরকারটা গঠন হয়েছিল তখন তো একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল প্ল্যাটফর্মের সকল ছাত্রদের মানে কন্ট্রিবিউশন এখানে ছিল, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট অফ কি দেখেন, ভালো করে দেখি আমরা, ইউনূস সরকার যখন তার ক্যাবিনেট যখন গঠন করলেন বা উপদেষ্টা পরিষদ যখন গঠন করলেন, সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থন দেয় নাই, সেখানে তো দিয়েছে। এখন আপনি যদি বলেন সমর্থন দেওয়ার পর আপনি যদি বলেন যে এটা একটা কোনো একটা গোত্রের কোনো একটা গোষ্ঠীর সরকার, তাহলে এটা আমার উপর চাপিয়ে দেওয়া হবে। আমি সেটা বলতে চাই না, আমি বরং বাস্তবতাটা যেটা ঘটে গেছে আমি সেটাকেই আমি সামনে রাখতে চাই। এরপর দেখেন যতগুলো কার্যক্রম ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে, তাদের তত্ত্বাবধায়ক সরকার মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটি কার্যক্রম করার আগে কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসেছে। আমরা একাধিকবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসতে দেখেছি, তারা কথা বলেছে, তাদের পরামর্শ ইভেনচুয়ালি আমি একটু বলি সংস্কার কমিশন সংস্কার প্রস্তাবনা দেওয়ার পর সরকার কি একবারও বলেছে যে প্রস্তাবনা দিয়েছি এটা আমি হাজির করে নিলাম? বরং ডক্টর ইউনূস কি বলেছে? বলেছে যে আমরা এটাকে সামনে দিয়ে দিব, ওয়েবসাইটে থাকবে, আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট জনগণ দেখুক, আপনারা কি ধরনের সংস্কার চান জনগণ দেখুক। এখন আপনি জাস্ট শেষ কথাটা বলে দিই, দেখেন নির্বাচনের বিপক্ষে আমরা না, আমরাও চাই নির্বাচন হোক, নির্বাচন হলে জনগণ তার মতামত দিবে, মতামতের ভিত্তিতে একজন নির্বাচিত সরকার আসবে। সমস্যাটা কোথায় দেখেন, সমস্যাটা হচ্ছে যে আমি সেই আস্থাটা কি রাখতে পারবো কিনা, সাধারণ মানুষ সেই আস্থাটা কি রাখতে পারবে কিনা। আজকের বাংলাদেশে আমরা রাস্তাঘাটে মাঠে ঘাটে সব জায়গায় যে ধরনের চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, দলাদলি আমরা দেখতে পাচ্ছি, কালকে তারাই যদি ক্ষমতায়, আমি জানি না কে আসবে, XYZ যারাই আসুক, তারাই যদি ক্ষমতায় আসে, তারাই এসে সত্যিকার অর্থে কি জনগণের কথা বলবে কিনা। আমরা এই জন্যই বলেছি যে সংস্কারটা তাদের হাত দিয়ে হয়ে আসুক, তারপর নির্বাচনটা হোক, সমস্যা নেই। জি ববি ভাই, সম্ভবত বিরোধটা এইখানেই, মানে তাসনির বক্তব্য পরিষ্কার যে একটি নিরপেক্ষ অথবা গণ অভ্যুত্থানের যেহেতু সামনে তারা ছিলেন, যেটি অস্বীকার করার কোনো উপায় নেই, পেছনে সব রাজনৈতিক দলেরই প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল। ধরেন বিএনপি বা আপনারা তো 15-16 বছর ধরে আন্দোলন করছিলেন, কিন্তু আপনারা তো সরকার ফেলতে পারেননি, সো দে হ্যাভ ডান ইট, ফলে তাদের সরকার, ফলে তাদেরকে এই সংস্কারটা করতে দিতে আপনাদের আপত্তি? এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি অনেক আদরের সাথেই বলছি, কারণ যারা বলছেন এই কথাগুলো তারা আমাদের অনেক স্নেহভাজন, অনেকে আমার নিজের ছাত্রও আছেন, সো সেই হিসেবে আমি বলছি অনেক আদরের সাথেই বলছি, কিন্তু এখানে অনেক ত্রুটিপূর্ণ বোঝার ত্রুটি আছে, এবং যে কোনো কিছু ফ্রেম করা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, ফ্রেমিংয়ের কিছু ত্রুটি আছে। প্রথম ফ্রেমিংয়ের ত্রুটি হলো যে আমরাই করেছি, না, এটা গণ অভ্যুত্থান ছিল, সবাই করেছে, এবং তরুণদের বিশাল আকারে নেতৃত্ব ছিল, তরুণদের যে অবদানগুলো ছিল, যারা সবচেয়ে বড় অবদান রেখেছে তারা সবাইও যে এই যে এনসিপির সাথে আছে তাও সত্যি না। হ্যাঁ, সো এগেন কুক্ষিগত করা যে মানে একটা ছোট গ্রুপ এই কয়জনই করেছে, এটার থেকে বড় ভুল একটা গণ অভ্যুত্থানের জন্য বিশ্লেষণগত ভুল আর হতে পারে না, এটার থেকে বড়। যারা বলছেন তারা করেছেন, এখানে কোনো দ্বিমত পোষণের জায়গা নাই, তারা নায়ক, এবং তাদের সেই নায়কের মতো তারা ক্রেডিট তাদেরকে সবাই দিয়েছে, আমরা সবাই দিয়েছি, কিন্তু তারাই একমাত্র নায়ক, আর নায়ক নাই, এইটার থেকে ভুল ফ্রেমিং আর হতে পারে না। এবং এই ফ্রেমিংগুলোর জন্য আমি যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকেও দায়ী করছি, কারণ তারা বড় দাগে এই কথাগুলো বলে ফুলিয়ে ফাপিয়ে স্টোরিটা চেঞ্জ করেছেন, ভুল ফ্রেমিং পুরো জনগণের জন্য তৈরি করেছেন। এটা হলো একটা। দ্বিতীয় হলো যে এই যে আলোচনাটা জিনিসটা আসে যে রিফর্ম ফার্স্ট অর রিফর্ম লাস্ট, বা আমরা চাই, জনগণ কি চায় এটা জানবার জন্য জনগণের কাছে যেতে হবে। একটা ফ্রেমিং হয় কি যে ওখানকার যখন একজন তরুণ যখন আন্দোলনে গেছে, সে নির্বাচন চেয়ে আন্দোলনে যায়নি, আসলেই সে চায়নি। 18 কোটি বাংলাদেশি যখন আন্দোলনে গেছে, কে কি চেয়ে গেছে আমরা আসলে বলতে পারবো না, কেউ বলতে পারবে না। হয়তো কিছু আসলেই নির্বাচনের মানে ভোট চেয়ে গেছে, কিছু হয়তো যে হাসিনাকে পছন্দ করে না বলে গেছে, কিছু তাদের ভাইয়ের লাশ দেখে গেছে, রক্ত দেখে গেছে, 16 বছরের অন্যায় দেখে গেছে। কিন্তু এখন যেহেতু আমরা বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি কি কারণে গেছে, একটা জায়গায় আমরা কিছু দূর হয়তো চেষ্টা করলে, একটু চিন্তা করলে একমত হতে পারি যে তারা চেয়েছেন দেশ যেন আবার দেশের মালিকানা যেন তাদের হাতে ফেরত আসে, জনগণের হাতে ফেরত আসে, তাদের হাতে, মানে যে গেছে সে চিন্তা করেছে আমার হাতে বা আমার ভাইয়ের হাতে যেন ফেরত আসে আমাদের দেশের মালিকানা। এইটা হয়তো আমরা একটু চিন্তা করলে হয়তো একমতের জায়গায় যেতে পারি যে নিশ্চয়ই সবাই মোটামুটি এই দাগে চিন্তা করেছে। তাহলে আমার হাতে যদি দেশ আসতে হয়, তাহলে আমার হাতে আসার ক্ষমতা কি আছে? আপনি আলটিমেটলি যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি গণতন্ত্রে না বিশ্বাস করলে কোনো অসুবিধা নেই, তাহলে ভিন্ন, আপনি মার্কসিস্ট হতে পারেন, আপনি অন্য কোনো আইডিওলজিতে বিশ্বাসী হতে পারেন, কিন্তু যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, যেটা আমি করি, তাহলে আপনার হাতে ভোটের অধিকারটা ফেরত আসতে হবে। আপনি ভোটের জন্য করেন নাই, এটা আমি মানছি, তরুণরা যে কথাগুলো বলছেন এটা আমি মানছি, কিন্তু 18 কোটি কি কারণে করেছে এটার
কেউ টানতে পারবে না। তাহলে একটা রিজনেবল আর্গুমেন্ট আমরা আসতে পারি যে হয়তো এই কারণে। সো এইখান থেকে যদি আমরা আসি রিফর্মের পয়েন্টটা নেক্সট আসে, আরেকটা ফ্রেমিং এর ভুল। কেউ আজ পর্যন্ত রিফর্মে না করে নাই। তরুণদের কাজের অভিজ্ঞতা কম, 3 মাসে আসলে কি করা যায় বা 6 মাসে বা 7 মাসে কি করা যায় এটা তারা জানে না। তারা যদি আজকে আমাকে এসে বলে যে না আপনি জানেন না, আমি জানি, আমি নাই জানতে পারি, অনেক কিছু আমি না জানতে পারি, কিন্তু তার বয়সে তার অভিজ্ঞতা সে যে জানে না, এবং সে যদি জোর গলায় বলে সে জানে, এগেন সে যদি আমাকেও বলে আমি জানি আপনি জানেন না, আমি মানতে রাজি আছি, আমি কতখানি বা জীবন দেখেছি। কিন্তু তারা যদি বলে তারা জানে, তাহলে এটা হাস্যকর হয়ে যাবে, কারণ তারা কোনো মতে জানে না। আমি যেমন নাও জানতে পারি, তারাও কোনোভাবেই জানে না, তাদের ওই অভিজ্ঞতাটাই নাই। সো তারা যখন বলে যে 7 মাসে এইটা করা যেত না বা এটা হতো বা আরো করা, তাদেরকে আরো সময় দেন, না ভাই অনেক কিছু করা যেত, আমরা 30-40 বছর আমাদের কর্ম অভিজ্ঞতা আছে, অনেক কিছু করা যেত, সেটা ঠিকভাবে করা হয়নি। একই সাথে প্রথম দিন 8ই অগস্ট যখন তারা ওথ নেন, তারপর তাদের উপর একটা দায়িত্ব ছিল জানানো তারা কি করতে চান, রূপরেখা, হ্যাঁ কবে করবেন, কি করবেন, এরা কি করতে চান, গোলটা কি। সো তারা যদি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এসে পর্যন্ত বলেন নাই কি করতে চান, তাহলে আপনি কি করবেন ভাই? তখন অন্য কেউ যখন আর্গুমেন্ট দিবে, একটু শুনেন আমার কথা, অন্য কেউ যখন আর্গুমেন্ট দিবে যে না ওনাদেরকে আরো সময় দেন, এত লাফাচ্ছে না, ভাই কেউ লাফাচ্ছে না, আমরা পরিষ্কার জানতে চাই কি করতে চান। আজকে আপনাকে যদি যমুনা টিভির দায়িত্ব আপনার আছে, তো যমুনা টিভির দায়িত্বে যখন আপনাকে সিইও দিয়েছে, তখন আপনাকে জিজ্ঞেস করেন এই ভাই যে মিশু আপনাকে যে এই দায়িত্বটা দিচ্ছি, আমাকে বলেন আগামী 3 মাসে কি করতে চান, 6 মাসে কি করতে চান, 1 বছরে কি করতে চান, টার্মস অফ রেফারেন্স কি করতে হবে না ভাই। আজ পর্যন্ত আমরা জানি না, আজ পর্যন্ত আমরা ভেগ আলোচনা শুনে যাচ্ছি। এবং একই সাথে আপনি বলবেন জনগণের সরকার, আমরাও চাই জনগণের সরকার। সবচেয়ে আগে আমি আপনার সাথে বলছি, এর আগেও বলেছি, জুলাই 19 তারিখ, 17 তারিখ আমি আহত হয়েছি, 18 তারিখ আমি আহত হয়েছি, 19 তারিখ আমি আহত হয়েছি, পরপর 3 দিন, 18 আর 19 তারিখ ওনাদের সাথে আহত হয়েছি, ছাত্রদের সামনে আমি ছিলাম। 19 তারিখ আমি আহত হওয়ার পর ওয়ান অফ দ্য থিংস আই ডিড, কারণ তারপর আমি দেখেছি যে আত্মগোপনে আমাদের যেতেই হবে, আমার বাসায় রেড পড়া শুরু হয়ে গেছে। সো আত্মগোপনে যাওয়ার আগে দ্য লাস্ট থিং আই ডিড, আত্মগোপনে যাওয়ার আগে ইজ আই রিচড আউট টু ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আমাদের এই সরকার ফেলতে হবে, পড়তেই হবে, আর কোনো উপায় নাই, নেক্সট একটা সরকার আসতে হবে, আপনার কাছে আরজি যে আপনি ওই সরকারের দায়িত্ব নেবেন প্লিজ। এই আরজি রেখে 19 তারিখের রাতে 20 তারিখ সকালে আমি আত্মগোপনে গেছি। সো আজকে তরুণরা যেটাই বলুক না কেন, ওনারা কি চিন্তা করছেন আমি জানি না, আমি সবার সাথে আলাদা আলাদা করে কথা বলার সুযোগ পাইনি, আমি 7 দিন রাতে ঘুম ছিল না, কিন্তু 19 তারিখে 19শে জুলাই কিন্তু আমি চেয়ে গেছি, আরজি রেখে গেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, কেয়ারটেকার বা এই অর্থবর্তীকালীন সরকারের প্রধান যেন উনি হন। সো আমি কেন তার বিরুদ্ধে কথা বলবো ভাই? সবার আগে হয়তো আমি জানি না এর আগে কেউ বলেছে কিনা, বাট সবার আগে হয়তো ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু ডু সো ওয়াজ মি, আমি নিজে পার্সোনালি। সো ওই জায়গা থেকে আমি বলছি যে এই ফ্রেমিং গুলো ভুল না করে আমরা সবাই, এগেন তরুণরা রাজনীতি করবে, একসাথে করব, সবকিছু খুব ভালো, কিন্তু ওই জায়গা থেকে যে আমরা শুধু বুঝি, আমরা যেটা বলবো ওটারাই, অন্য কারো কথা শুনবে, এটা দুঃখজনক। জি মিকি আপা, এই পুরো আলোচনার সময় তো নির্বাচন নিয়ে, সরকার নিয়ে হচ্ছে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই। আপনি শুনেছেন বোধহয় মহানগর পুলিশ প্রধান ডিএমপি কমিশনার বলেছেন যে ঈদের সময় নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে বাড়ি যেতে হবে। পুলিশ কমিশনার যখন এটা বলেন, কিংবা বলেছেন যে মার্কেট বা বাসাবাড়ির যার নিরাপত্তা অক্সিলারি ফোর্স হিসেবে তাদেরকে সরকার দায়িত্ব দেবে এবং তারা আমাদেরকে গ্রেপ্তার করতে পারবে। ফলে এগুলোর আইনি ব্যাখ্যা আসলে কি, মানে একজন পুলিশ কমিশনার এটা বলতে পারেন কিনা নাগরিক নিরাপত্তার স্বার্থে? কোনো অবস্থাতেই একজন পুলিশ কমিশনার তার যে দায়িত্বশীল জায়গাটি রয়েছে সেখান থেকে এই ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই, এবং রাষ্ট্র নিরাপত্তা দিবে, এবং রাষ্ট্রের তিনি আমাদের নিরাপত্তা রক্ষাকারী হিসেবে এটি তাদের দায়িত্ব কিভাবে তারা আমাদেরকে নিরাপত্তা দেবেন। আর দ্বিতীয়টি যেটি আপনি বলছেন যে এই যে গ্রেফতার করার যে ক্ষমতা, আর সেটি দেয়া হলে আমি মনে করি ব্যাপকভাবে সেটির মিসইউজ হবে, এবং সেটাকে ব্যবহার করে নানান ধরনের মানুষকে, সাধারণ জনগণকে হয়রানির সেখানে, এবং সেটাকে মিসইউজের মাধ্যমে নানান ধরনের সুযোগ সেখানে রয়ে যাবে। এবং ধরেন আপনি যখন একটা বাসার দারোয়ানকে ক্ষমতা দিচ্ছেন, সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করার ক্ষমতা, তো সেটার যে কি একটা ভয়ঙ্কর ইফেক্ট এবং ইম্প্যাক্ট হতে পারে সেটি আসলে বোঝা দরকার, এবং বুঝে সেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। তো আইন শৃঙ্খলার পরিস্থিতি ওভারঅল এই পরিস্থিতিটি খারাপ অবস্থা, এবং আমি মনে করি যেখানে কঠোরভাবে সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তো সেই ক্ষেত্রে তারা যদি কঠোর হস্তে দমন করেন, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন তো আমরা দেখতে পাই না। কিছুদিন আগে আপনি দেখলেন যে গুলশানে একদল লোকজন বাসায় ঢুকে ভাঙচুর যাচ্ছে, তাই একটা অবস্থা।
এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকজন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একদম মূর্তির মতো সবকিছু দেখছেন, তারা কেউ কিছু বলছেন না। এবং আমি সেখানে লক্ষ্য করলাম যে একজন জার্নালিস্ট বোধহয় তাকে প্রশ্ন করলেন যে আপনাদেরকে কি বলা হয়েছে কোথাও থেকে গ্রেফতার করতে? আমার সামনে একটা ফৌজদারি অপরাধ ঘটছে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমার কার থেকে আমার সেটা পারমিশন লাগবে, কার থেকে আমার অর্ডার লাগবে, তাকে আমি গ্রেফতার করব কি করব না? মানে এটা কি ধরনের ননসেন্স টক? তো দেখলাম যে সামনে দাঁড়িয়ে তারা জাস্ট নীরব দর্শকের মতো, মনে হচ্ছে সিনেমা নাটক হচ্ছে, তারা সেটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে কঠোর যে ব্যবস্থা, ঠিক আছে, যারা জনগণের সেবক মনে করেন না, যেসব পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকজন রয়েছে, তাদেরকে তো দরকার নাই, ঠিক আছে, চলে যাক তারা। কিন্তু লার্জলি তো এটা নিশ্চয়ই মনে করছেন না সবাই। তো যারা সেই সার্ভিসটি দিতে পারবে এবং তার যে ডিউটি, অফিসিয়াল ডিউটি, সেটিকে সে যথাযথভাবে পালন করবে, রাষ্ট্রের সেবক হিসেবে, জনগণের সেবক হিসেবে যতটুকু তাদের যে দায়িত্বটুকু, সেগুলো তাদেরকে পালন করতে হবে। এই একই সঙ্গে কি মব একটা সংস্কৃতি আপনি খানিকটা বলছিলেন, ধরেন আপনার মনে আছে কিনা, এবং মবের মধ্য দিয়ে অনেক কিছু হচ্ছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে হেনস্থার দায়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কিন্তু তিনি যেভাবে জামিন পেলেন, জামিনের পর তাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হলো, গলায় ফুলের মালা দেওয়া হলো, সেটি আসলে অপরাধীদের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা। ফলে এই যে একটা মব সংস্কৃতির উদ্ভব ঘটলো, সেটা তো আসলে শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ বা সরকার যাবে না, তো জনগণের সচেতনতাও লাগবে। সেই জায়গায় আমরা নাগরিকরা বা কতটুকু দায়িত্বশীল আচরণ করছি, সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, স্বাগত একবার। আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারের 7 মাস নিয়ে। ব্যারিস্টার মিতি সানজান আছেন আমাদের সঙ্গে। মিতি আপা, এই যে এক ধরনের মব আমরা দেখছি, সেটা যে কোনো ইস্যুতেই, ধরেন একজন ছাত্রীকে হেনস্থার পরে একজন কর্মচারী তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাকে যেভাবে জামিনে মুক্ত করা হলো, আদালত জামিন দিল, তার মামলা প্রত্যাহার করতে নারীটি বাধ্য হলো, তাকে ফুলের মালা এবং হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে এলো, এগুলো সমাজে ভুল বার্তা যায় কিনা? না, সমাজে তো আপনার মব ভায়োলেন্সটা কখন তৈরি হয়? যখন আপনার বিচার ব্যবস্থার উপরে কোনো ধরনের কোনো আস্থা থাকে না এবং বিচারহীনতার এক ধরনের সংস্কৃতি তৈরি হয়, অপরাধীরা ছাড়া পেয়ে যায় এবং ছাড়া পেয়ে অপরাধী তো সে বসে থাকে না, সে পরবর্তী অন্যান্য অপরাধ করবার জন্য সে আর অনেক বেশি উৎসাহিত হয়ে থাকে। তো এখানে আমার কাছে আমরা যারা মালা দিয়েছে তারা তো তার অ্যাসোসিয়েটেড, তার গ্রুপের বন্ধু বান্ধব লোকজন, নিশ্চয়ই সেখানে তো জনগণ যে বা আপামর মব যেত আর তাকে, বা সাধারণ জনগণ যেত আর তাকে মালা পরায়নি, তো সেই জায়গাটি আসলে ডিফারেন্ট ইস্যু, ওটাকে আমি আলাদাভাবে দেখছি। আমি মনে করি যে তার গ্রুপের লোকজন, তার সঙ্গী সাথীরাই তাকে, এখান থেকে আমি মুক্তির উপায় একটাই মনে করি যে কঠোর 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 হস্তক্ষেপ আইন শৃঙ্খলার, এবং মানে কঠোর এমনভাবে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, এবং এই যে যেখানে রাস্তাঘাটে আইন নিজের হাতে তুলে নেয়া। আমি প্রায় অনেককেই বলতে শুনছি যে একে কেন মবের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে না, এই টাইপের। এবং আপনাকে মনে রাখতে হবে, আপনি যেই এক্সাম্পলটা ক্রিয়েট করে যান, আপনাকে কিন্তু পরবর্তীতে সেটার কনসিকোয়েন্সটা ফেস করতে হবে। সো আজকে আপনি যখন চাচ্ছেন XYZ কে মবের মুখোমুখি ফেলতে, ফিউচার আপনাকেও সেই একই অবস্থার মুখোমুখি হতে পারে, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কাজেই যখনই আপনি এই সিস্টেমটা চালু করবেন, একটা বাজে সিস্টেম চালু করবেন, তখন সেটার ভুক্তভোগী আপনাকেও হতে হবে, সেই ফল আপনাকেও কিন্তু ভোগ করতে হবে। তো এখানে আসলে আমি মনে করি যে কঠোরভাবে আইনের প্রয়োগ সেটি দরকার, এবং এই যে হুটহাট করে অপরাধীদেরকে ছেড়ে দেয়া, গণহারে সমস্ত জামিন দেয়া, এটা দেয়া সেটা দেয়া, মানে কনভিক্টেড আসামি হয়ে গেছে তাকে ছেড়ে দেওয়ার মতো ঘটনাগুলো, এগুলো যদি কন্টিনিউ করে তাহলে সে জায়গায় খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এবং যেহেতু বারবার একই কথা বলছি যে যেহেতু অরাজনৈতিক একটি সরকার, তাদের ভোট ব্যাংকের ওই বিষয়টি নেই, কাজে তারা তো চাইলে অনেক কঠোর হতে পারেন। ধরেন একজন পার্টিকুলার উপদেষ্টা, তিনি ভালোভাবে কাজ করছেন না, তো তিনি পদত্যাগ করেন বা তাকে যদি সরিয়ে দেয়, যে অসুবিধাটা কোথায় আপনি বলেন? সেটা এমন কোনো ব্যক্তি না যে তার কারণে মানে আমার তাকে রেখেই দিতে হবে, এরকম একটা বিষয়। সেখানে গণদাবি জনদাবি যখন আসছে একটা এ ধরনের, তো কি কারণে, কি ইন্টারেস্ট আমার যে আমি সেখানে জোর করে আমার তাকে বসিয়ে রাখতে হবে? এবং সংস্কারের কথা এখানে যদি আমি একটু করে বলতে চাই, যে যেহেতু অর্ডিন্যান্সের মাধ্যমে অনেক আইনগত সংস্কারের সুযোগ এখানে রয়েছে, তো এই সংস্কারের সুযোগটি দেওয়া হোক,
কেন করতে দেয়া হবে না এই সংস্কার? অবশ্যই রূপরেখা দিতে হবে, টাইম ফ্রেম দিতে পারে, সেটি ঠিক আছে, টাইম ফ্রেমের চেয়ে একটু বেশি কম সময় লাগতে পারে, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু কেন দেয়া হবে না? এই সংস্কারটি তো চাচ্ছে মানুষ প্রতিটি জায়গায় যেখানে, এবং নির্বাচন হতে গেলেও তো নির্বাচন রিলেটেড যে আইনগুলো রয়েছে সেখানে তো একটা গোছাতে হবে, যে এত বছরের যে একটা অনিয়ম, বা আমি বলবো 53 বছরের জঞ্জাল যেটা, সেটাকে যদি সরাতে চায়, সেই সদিচ্ছা যদি থাকে, তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি 10 তলা বিল্ডিং করবেন, তো আপনার ফাউন্ডেশনটা আপনি দিচ্ছেন কিনা, আমি তো দেখবো যে আপনার প্রথম পদক্ষেপ সেটি দৃশ্যমান হবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ধরেন তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে পারফর্ম করছে না বা সরকার করতে পারছে না সেটা পরিষ্কার। সবশেষ গেল শুক্রবারের উদাহরণ, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তারা একটি মার্চ ফর খিলাফত করবে, পূর্ব ঘোষিত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেই কর্মসূচিটি করতে দেওয়া হলো এবং পরবর্তীতে বাধা দেওয়া হলো। আমরা জানি 36 জন সম্ভবত অ্যারেস্ট হয়েছে তাদের, কিন্তু এই যে তারা করতে পারলো, এইটা সরকারের দুর্বলতা প্রকাশ পায় কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একটু সংক্ষেপে বলবেন যে এক ধরনের অস্থিরতাকে টিকিয়ে রেখে নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা বা এই ধরনের একটা কনস্পাইরেসি থিওরি অলরেডি বিভিন্ন জায়গায় ঘুরছে, ফলে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো করা হচ্ছে কিনা? আচ্ছা, মানে এই কনস্পাইরেসি থিওরিটা কে দিয়েছে আমি জানি না, ওখান থেকে শুরু করি আর কি। এই ধরনের কোনো মানে ইন্টেনশন এটা মানে কোনো রকমভাবে আমাদের নেই। আমাদের পার্টি পজিশন এরকম না, এবং পার্টি পজিশন সবসময় ইলেকশনের পরে। আমি আগেও বলেছি, বিরতির আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি বলেছি যে আমরা মৌলিকভাবে কি চাই সেটি পরিষ্কার। আমি জাস্ট একটু অ্যাড করে আসি, ববি হাজার স্যার তার কথাই বলছিলেন যে কি করতে চান, আমি আসবো ওই প্রসঙ্গে আসবো, আমি বলবো সেটা, যে কি করতে চান সেটা জানানো হয়নি। আমার কাছে মনে হয় যে এটি সঠিক না। সরকারের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে টাইমলাইনগুলো জানিয়েছে। এখন আমি যেটা একটু আগে বলছিলাম, দেখেন একটা সংস্কার কমিশন গঠন হওয়ার পর তার রিপোর্ট দেওয়ার আগেই আপনি যখন হৈহুল্লোড় শুরু করে দেন, তার যে ফাংশনালিটি, এই ফাংশনালিটিকে তো আপনি মানে ধীরগতি করে দিচ্ছেন, এবং শুধু একভাবে তো করছেন না। দেখেন এই সরকার গঠন হওয়ার পর 200-র অধিক তাদেরকে বিভিন্ন ধরনের মব, বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের এই দাবি দেওয়ার যে সমস্যাগুলো ফেস করতে হয়েছে। এই যে সরকারটি আছে, এই সরকারটি হচ্ছে তাদের স্ট্রেংথের কথা আমরা বলেছি, তাদের উইক স্ট্রেংথে আমরা তো কোনো দ্বিমত করিনি এখন পর্যন্ত। এখন এটাকে কতটা বেটার করা যেত সেটা নিয়ে আলোচনা আছে, সেটা ভিন্ন একটা আলোচনা। কতটুকু বেটার করলে কতটুকু কি আউটকাম আসতো সেটা ভিন্ন আলোচনা। বাট আমরা যদি ধরেই নেই সরকার উইক, যেই সরকারকে মাত্র এই 6 মাসে 8 মাসে 200-র অধিক সমস্যা সমাধান করতে হচ্ছে, সারাদিন এই যে এখন জনদাবি, যে কোনো পক্ষ কথা নাই বার্তা নেই রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন, এদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ওদিক থেকে ভিনদেশীদের ষড়যন্ত্র, এদিক থেকে যারা লুকায়িত স্বৈরাচারের দোসর আছেন তাদের ষড়যন্ত্র, এবং ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোর চাপ, নির্বাচন দেন। এই অবস্থায় এই সরকারের যে ফাংশনালিটি, আমি জাস্ট এইচটির প্রসঙ্গে এখনই আসছি, এই সরকারের ফাংশনালিটিকে খুব স্বাভাবিকভাবেই ধীরগত করে দেওয়া হয়। তো আমরা অনুরোধ করবো যে সরকারকে সহযোগিতা করেন, যেমনটা আমরা করছি। আর এইচটির ব্যাপারে খুব ক্লিয়ার অবস্থান, নিষিদ্ধ সংগঠন কোনোভাবেই বাংলাদেশের যে অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলেই তারা নিষিদ্ধ। যাদের পক্ষ থেকে, যাদের দুর্বলতায়, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ব্যাকএন্ডে যে ধরনের এখানে ইন্টেলিজেন্স ফোর্স ছিল, যদি তাদেরও কোনো ব্যর্থতা থাকে, সরকারের কাছে আমরা দৃঢ়ভাবে দাবি জানিয়েছি, আমরা সবসময় দাবিটি জানাবো যে এই ব্যাপারগুলোতে যেন তারা অনেক বেশি সচেতন হয়। এখানে ভিনদেশী ষড়যন্ত্র আছে, তাদেরকে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিশ্চিতভাবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় নামিয়েছেন। এটিকে যে কোনোভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। একদম সময় না ববি ভাই, আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলছেন অপরাধের মাত্রা বাড়ে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একই টোনে কথা বলছেন যে কিছু ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র সচিব বলছেন, পুলিশ একই টোনে কথা বলছে। সংকটটা স্বীকার না করলে সমাধান করবে কিভাবে? মানে আসলে সংখ্যা বেড়েছে কি না বেড়েছে এটা প্রপার স্ট্যাটিস্টিক্যাল ডেটা পাওয়া ছাড়া আমরা বলতে পারি না। হতেই পারে রিপোর্টিং বেড়েছে, সংখ্যা বাড়েনি, কিন্তু প্রপার স্ট্যাটিস্টিক্যাল ডেটা যেহেতু আমরা পাচ্ছি না এবং ওনারাও আমাদের কাছে পরিষ্কার করছেন না স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা, তাহলে শুধুমাত্র এইসব স্টেটমেন্ট আসলে আমরা অ্যাট ফেস ভ্যালিউ নিতে পারি না। এখানে একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম আছে এই যে মব নিয়েও যে কথা বলা হচ্ছিল, যতগুলো মব যেগুলো তৈরি হয়েছে এইসব জায়গায়, এই মবগুলোর অনেক জায়গায় ধারণকৃত ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে এসছে যে ওই ছবিতে সর্ট অফ একদম সামনের দিকে ভূমিকা যে কয়েকজন রাখছিলেন, এর মধ্যে তো একজন এর আগে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, ওখানে ভূমিকা রাখছিলেন। সো এই মবগুলো আসলে তৈরি কিনা, ম্যানুফ্যাকচার্ড কিনা, এটা নিয়ে একটা প্রবলেম আছে। সো এই জায়গাগুলোতে আমাদের কোন সর্ট অফ ল্যাক অফ ক্ল্যারিটি,
এবং যেহেতু এই যে পুলিশ রিফর্ম বলেন বা এই যে আপনার জুডিশিয়াল রিফর্মও বলেন, যে দেশে 18 লক্ষের উপরে কেস হাইকোর্টে আটকে আছে এখনো, সেই দেশে জাস্ট বললেই তো রিফর্ম মানে সবকিছু প্র্যাগম্যাটিক হতে হয়। আর একই সাথে যেহেতু আমার আদরের ছাত্র একটা প্রশ্ন তুললেন, আমি এটা ছোট্ট করে একটু আনসার করি যে না, সরকার আসলে এখন পর্যন্ত পরিষ্কার করেন নাই। পরিষ্কার করা হলো যে আমরা আপনাদের সাথে আলোচনা করব বা এদের সাথে আলোচনা করব, এই কয়টা জিনিস আমরা করব, এই কয়টা জিনিস এইভাবে করতে চেষ্টা করব, এগুলো কিছুই এখনো পরিষ্কার করা হয়নি। শুধু জোর গলায় চেঁচালেই হবে না পরিষ্কার হয়েছে, কোনো কিছু এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। একই সাথে এই যে কমিশনগুলো যে 3 মাসের রিপোর্ট দিয়েছে, সেটাতেও আমরা সাধুবাদ জানিয়েছি এবং 3 মাস রিপোর্ট দেওয়ার পর সবাই মিলে সম্মিলিত বসার কথা ছিল, সেই বসাটাও আরো তাড়াতাড়ি হলে আরো ভালো হয়, একটু ভালো হতো। জি, অনেক ধন্যবাদ ববি হাজ্জাজ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা এবং তাহসিন রিয়াদ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।